আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে। আজকে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বগুড়া এর হিসাব বিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য প্রিন্সিপাল অফ ফিনান্স কোর্সের ক্যাপিটাল স্ট্রাকচার অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। এই করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এই জন্য আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে। যাই হোক, আজকে অনার্স ফার্স্ট ইয়ারে হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল অফ ফিনান্স কোর্সে ক্যাপিটাল স্ট্রাকচার অধ্যায় নিয়ে আলোচনা করব। ক্যাপিটাল স্ট্রাকচার মানে মূলধন কাঠামো। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে মূলধনের প্রয়োজন পড়ে। আমরা জানি স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী এই তিন ধরনের মূলধন প্রয়োজন পড়ে। তো একটা প্রতিষ্ঠান তার ব্যবসা পরিচালনা করার জন্য, কারবার গঠন করার জন্য, কারবার পরিচালনা করার জন্য সর্বনিম্ন খরচে যে বিভিন্ন উৎস হতে মূলধন সংগ্রহ করে থাকে, সবগুলো উৎসকে একত্রে আমরা বলবো মূলধন কাঠামো। মূলধন কাঠামো হচ্ছে একটা প্রতিষ্ঠান যতগুলো উৎস থেকে মূলধন সংগ্রহ করে থাকে সর্বনিম্ন ব্যয়ে, সবগুলোর সমষ্টিকে একত্রে আমরা বলবো মূলধন কাঠামো। এই মূলধন সংগ্রহ করার উৎস আছে দুইটা, প্রধানত দুইটা উৎস থেকে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মূলধন সংগ্রহ করে থাকে। একটা হচ্ছে তার নিজস্ব উৎস, আর একটা হচ্ছে ঋণকৃত। এক মালিকানা কারবারের ক্ষেত্রে নিজস্ব উৎস হচ্ছে তার সঞ্চয়কৃত টাকা অথবা তার কোনো ব্যক্তিগত সম্পত্তি যদি বিক্রি করে সেটা। আর অংশীদারি কারবারের ক্ষেত্রে অংশীদারদের ব্যক্তিগত সঞ্চয় অথবা তাদের কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকে সেটা বিক্রি করে, এটা ব্যক্তিগত উৎস। আবার লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ারহোল্ডারদের যদি কোনো ব্যক্তিগত সঞ্চয় থাকে বা কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকে, সেটা বিক্রি করে যে অর্থ আসে সেগুলো হচ্ছে ব্যক্তিগত উৎস বা মালিকের নিজস্ব উৎস বলা হয়। আর একটা উৎস হচ্ছে ঋণকৃত। এই ঋণকৃত উৎস বিভিন্নভাবে বিভক্ত হয়ে আছে। স্বল্পমেয়াদী ঋণ, মধ্যমেয়াদী ঋণ, দীর্ঘমেয়াদী ঋণ, বিভিন্ন ধরনের ঋণ, ব্যাংক ঋণ, মর্টগেজ ঋণ, বিভিন্নভাবে এই ঋণগুলো নেওয়া যায়। তে আমাদের এই তাহলে মূলধন সংগ্রহ করার প্রধান উৎস দুইটা, একটা হচ্ছে মালিকের নিজস্ব মূলধন, একটা হচ্ছে ঋণকৃত মূলধন। এই দুটার সমন্বয় করে একটা সর্বোত্তম মূলধন কাঠামো তৈরি করা একটা প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপকের একটা গুরুত্বপূর্ণ কাজ। এটা একটা সর্বনিম্ন ব্যয়। তে এই অধ্যায়ে যে বিভিন্ন উৎস থেকে আমরা সর্বনিম্ন ব্যয়ে মূলধন সংগ্রহ করব কিভাবে, সেগুলো কিছু সমস্যা আছে। বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের ব্যয় বিবেচনা করে সর্বোত্তম উৎস কোনটা হবে সেটা নির্ণয় করা এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য। বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করার কথা বলা থাকবে। এই উৎস থেকে মূলধন সংগ্রহ করবো এত, এই উৎস থেকে মূলধন সংগ্রহ করবো এত, ওই উৎস থেকে মূলধন সংগ্রহ করবো এত, এবং সেগুলোর ব্যয়ও দেওয়া থাকবে। সংগ্রহ করার মূলধন সংগ্রহের ব্যয়ও সেখানে দেওয়া থাকবে। এই সবগুলো উৎস আমরা গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে গণনা করে সর্বোত্তম উৎস কোনটা হবে সেটা নির্বাচন করাই এই অধ্যায়ের মূল উদ্দেশ্য। আজকে আমরা এই চ্যাপ্টারে যাদের কাছে বই আছে তারা দেখবা যে এই বইটা হচ্ছে খান ঘোষালের বই। এই খান ঘোষালের বই দেখো, খান ঘোষাল জাহাঙ্গীরের বই। এই বইয়ে ক্যাপিটাল স্ট্রাকচার অধ্যায়ে এক্সারসাইজ 3, খান ঘোষাল বইয়ের মূলধন কাঠামো অধ্যায়ে এক্সারসাইজ 3 অঙ্ক নিয়ে একটা আলাপ করবো আমরা। দেখো খেয়াল করে একটু, এখানে অঙ্কটা বলছে ফাইসেলস কসমেটিক লিমিটেড নিড এডিশনাল ক্যাপিটাল অফ টাকা 50 লাখ টু এক্সপান্ড ইটস ক্যাপাসিটি, আউট অফ হুইচ দ্য এক্সপেক্টেড আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স ইবিআইটি দেওয়া আছে 25%। অর্থাৎ ফাইসেলস কসমেটিক লিমিটেড এরা ব্যবসা বাড়াবে, এই জন্য 50 লাখ টাকা মূলধন প্রয়োজন।
এবং তারা যদি 50 লাখ টাকা বিনিয়োগ করে তাহলে সুদ ও কর পূর্ব আয় হবে এদের বিনিয়োগকৃত টাকার 25%। কর্পোরেট ট্যাক্স রেট মানে একটা লিমিটেড কোম্পানি যে হারে সরকারকে ট্যাক্স দেয় তাকে বলা হয় কর্পোরেট ট্যাক্স রেট। এটার হার দেওয়া আছে 25%। এটার হার দেওয়া আছে 40%। কর্পোরেট ট্যাক্স রেটের হার দেওয়া আছে 40%। To finance the additional capital requirement, the company is considering two alternative methods. এই 50 লাখ টাকা সংগ্রহ করার জন্য কোম্পানি দুইটা বিকল্প উৎস বিবেচনা করতেছে। অর্থাৎ ফাইসেন্স কসমেটিক লিমিটেড একটা নতুন ব্যবসা সম্প্রসারণ করবে, 50 লাখ টাকা প্রয়োজন। এই 50 লাখ টাকা সংগ্রহ করার জন্য তারা দুটা বিকল্প উৎস বিবেচনা করতেছে। এখানে ইবিআইটির হার দেওয়া আছে বিনিয়োগকৃত টাকার 25% আর কর্পোরেট ট্যাক্স রেট দেওয়া আছে 40%। তো দুটা বিকল্প উৎসের মধ্যে প্রথম উৎসে বলা আছে বাই ইস্যুইং 50,000 শেয়ার at টাকা 100 ইচ। তারা 50,000 শেয়ার 100 টাকা করে বাজারে বিক্রি করবে, গুণ করলে 50 লাখ টাকা হয়ে যায়। এটা প্রথম উৎস। তো 50,000 শেয়ার বাজারে বেচবো, প্রতি শেয়ার দাম 100 টাকা করে, তাহলে এটা 50 লাখ টাকা সংগ্রহ হয়ে যাবে। এটা একটা উৎস। আর একটা উৎস হচ্ছে কি, সোর্সটা হচ্ছে কি 50% বাই ইস্যুইং শেয়ার অফ টাকা 100 ইচ। মোট তহবিল প্রয়োজন 50 লাখ, এর অর্ধেক 50% তারা সংগ্রহ করবে 100 টাকা মূল্যের শেয়ার দ্বারা, and 50% বাই ইস্যুইং 12% ডিবেঞ্চার, এবং বাকি 50% সংগ্রহ করবে ডিবেঞ্চার বা ঋণপত্র ইস্যু করে, অর্থাৎ ঋণ নেবে। সুদের হার সেখানে দেওয়া আছে 12%। অর্থাৎ দ্বিতীয় উৎসে বলা আছে 50 লাখ টাকার অর্ধেক সংগ্রহ করবে শেয়ার দ্বারা, প্রতি শেয়ারের মূল্য 100 টাকা করে, বাকি অর্ধেক সংগ্রহ করবে ঋণ দ্বারা, ঋণপত্র ঋণ নেবে, সেখানে সুদের হার দেওয়া আছে 12%। এখন এইটুকু হচ্ছে অঙ্ক। এখানে আমাকে কি করতে হবে, এখানে বের করতে বলছে রিকোয়ার্ড এ তে বলা আছে ক্যালকুলেট দ্য আর্নিং পার শেয়ার অফ দ্য আন্ডার দ্য টু মেথডস। এই দুটা বিকল্পেই ইপিএস কত হবে, আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি আয় কত হবে সেটা বের করতে বলতেছে। আর হুইচ মেথড অফ ফিনান্সিং শুড বি চুজেন, এই দুটা মেথডের মধ্যে, দুটা বিকল্পের মধ্যে কোনটা গ্রহণ করা হবে। এটা হচ্ছে রিকোয়ার্ড এ প্রশ্ন, রিকোয়ার্ড এ করণীয়। আমরা রিকোয়ার্ড বি আছে, রিকোয়ার্ড এটা আমরা আগে সম্পূর্ণ কমপ্লিট করে নিই, পরে রিকোয়ার্ড বিতে যাব। তো এখানে আমাদের এই ধরনের অঙ্কে আমাদের খসড়া করতে হয় প্রথমে, অর্থাৎ সর্বোচ্চ 3টা খসড়া হয়, 3টা কম হতে পারে, 3টার বেশি খসড়া হবে না। আমাদের এখানে মূলধন সমাবেশ দুটো দেওয়া আছে, একটা হচ্ছে শেয়ার আর একটা দেওয়া আছে ঋণ। যারা কোম্পানির শেয়ার কিনে তারা লভ্যাংশ পায়, আর যারা কোম্পানিতে ঋণ দেয় তারা কোম্পানি থেকে সুদ পায়। এটা শেয়ার হোল্ডার বা ঋণ দাতাদের আয়, আর কোম্পানির জন্য এগুলো ব্যয়। এখানে আরেকটা উৎস আছে প্রিফারেন্স শেয়ার। শেয়ার আমরা জানি শেয়ার প্রধানত দুই ধরনের, একটা অর্ডিনারি শেয়ার, একটা প্রিফারেন্স শেয়ার। এখানে প্রিফারেন্স শেয়ারের সোর্সের কথা উল্লেখ নাই, এখানে সর্বোচ্চ 3টা থাকে সোর্স, একটা ঋণ, একটা সাধারণ শেয়ার, একটা অগ্রাধিকার শেয়ার। এই 3টার উপরে খসড়া হয়, 3টা সর্বোচ্চ, এরপরে শেয়ার খসড়া হয় না। তো আমাদের অঙ্কে সাধারণ শেয়ার আছে আর ঋণ আছে, প্রিফারেন্স শেয়ার নাই। এখানে 3টা খসড়া কিন্তু হবে না, খসড়া অল্টারনেটিভ হবে 2টা। তাহলে আমি প্রথমে ওয়ার্কিংসে আসি, তো বোর্ডে লক্ষ্য করো সবাই। প্রথমে ওয়ার্কিংস খসড়া করতে হবে, এক্সারসাইজ 3 এর ওয়ার্কিংস। ছোটটা ঘর হবে অল্টারনেটিভ 1 আর 2। দুটো অল্টারনেটিভ কেন নিছি আমরা, এখানে দুটো সোর্স উল্লেখ করা আছে, একটা হচ্ছে শেয়ার, একটা হচ্ছে ঋণ। এই জন্য শেয়ার, সাধারণ শেয়ারের জন্য অল্টারনেটিভ 1 আর ঋণের জন্য অল্টারনেটিভ 2। এখানে দুটো অল্টারনেটিভ, দুটো সোর্সে দেওয়া আছে, এখানে আর সোর্স দেওয়া নেই। আর এটি খসড়া সর্বোচ্চ হয় 3টে, নাম্বার অফ ইকুইটি শেয়ার হয়, ইন্টারেস্ট হয়, আর হচ্ছে প্রিফারেন্স ডিভিডেন্ড, পার্টিকুলার। আর এই যে অল্টারনেটিভ 1, 2, 3, 4, 5 অনেকগুলো অল্টারনেটিভ হতে পারে। দেখতে হবে অঙ্কে কয়টা অল্টারনেটিভ দেওয়া আছে। আমাদের অঙ্কে দেওয়া আছে 2টা অল্টারনেটিভ, অল্টারনেটিভ 1 আর 2। এই যে দুটো ঘর করতে হবে, আরো থাকতে পারে 3, অল্টারনেটিভ 3, 4, 5 এগুলো থাকতে পারে। এখানে দুটো আছে, 2টা। আর পার্টিকুলারের ঘরে নাম্বার অফ ইকুইটি শেয়ার একটা হতে পারে, ইন্টারেস্ট একটা হতে পারে, প্রিফারেন্স ডিভিডেন্ড, সব 3টাই হয় এখানে, আর বেশি আর হয় না। এইদিকে 3টাই হবে, আর এইদিকে 4, 5, 6টা পর্যন্ত হতে পারে।
আমাদের অঙ্কে অর্ডিনারি দুটো দেওয়া আছে, দুটো এদিক হবে, আর এদিকে কি অর্ডিনারি শেয়ার এবং ডিবেঞ্চারের কথা বলা আছে দুটাই হবে। আর প্রিফারেন্স শেয়ার কথা বলা নাই, দেখে প্রিফারেন্স ডিবেঞ্চার এখানে আসবে না। যে অলরেডি ওয়ানে বলছে যে 50,000 শেয়ার শুধু 100 টাকা করে, অলরেডি ওয়ানে, তাহলে আমার অলরেডি ওয়ানে কতগুলো শেয়ার সৃষ্টি হবে হ্যাঁ দেখতে হবে, অলরেডি টুতে কতগুলো শেয়ার সৃষ্টি হবে দেখতে হবে। অলরেডি ওয়ানে বলা আছে 50,000 শেয়ার যদি 100 টাকা করে বাজারে বিক্রি তাহলে 50 লাখ টাকা পাওয়া যাবে, এটা বলা আছে। অলরেডি ওয়ানে তাহলে 50,000 শেয়ার কথা বলা আছে, আর শেয়ার সংখ্যা বের করে দিয়েছে 50,000 শেয়ার। আর অলরেডি টুতে বলা আছে 50% বাই ইস্যুইং শেয়ার টাকা 100 ইচ, অর্থাৎ 50 লাখ টাকা 50% সমান করা হবে পুরোটা শেয়ার 100 টাকা করে। তো 50 লাখ টাকা যদি অর্ধেক শেয়ার ইস্যু করে সমান করি তাহলে 25 লাখ টাকা হচ্ছে 50% করলে, প্রতি শেয়ার দাম হচ্ছে 100 টাকা করে দেওয়া আছে, তাহলে কতগুলো শেয়ার বাজারে ছাড়তে হবে 25,000 শেয়ার ছাড়তে হবে বাজারে। তাহলে অল্টারনেটিভ ওয়ানে নাম্বার অফ ইকুইটি শেয়ার বা এনএস বের হলো, এটা দেওয়া আছে আমাকে 50,000। অলরেডি টুতে আমরা বের করে নিলাম যে মোট প্রয়োজনীয় ফান্ডের 50% সংগ্রহ হবে 100 টাকা মূল্যের শেয়ার দ্বারা, 25,000 শেয়ার। অলরেডি ওয়ানে নাম্বার অফ শেয়ার বের হলো 50,000, টুতে বের হলো 25,000। তাহলে নাম্বার অফ শেয়ার বা এনএস বের হয়ে গেল সংক্ষেপে। 2 নম্বর হচ্ছে ইন্টারেস্ট, সুদ। সুদ সম্বন্ধে এখানে অলরেডি ওয়ানে কোনো সুদের কথা বলা নাই, অলরেডি ওয়ানে বলা ছিল 50,000 শেয়ার ইস্যু করে 50 লাখ টাকা সংগ্রহ করবে, এখানে ঋণ টিন নেওয়া লাগবে না, যেহেতু ঋণ নাই অলরেডি বলে কোনো সুদ নাই, নীল লেখা আছে। টুতে বলা ছিল যে 50% বাই ইস্যুইং 12% ডিবেঞ্চার, অর্থাৎ এর 50 লাখ টাকা আমরা মোট দরকার, তার 50% ঋণ করে সংগ্রহ করবো, এখানে সুদ দিতে হবে বা বছরে 12%, তাহলে সেই হিসাব করলে আমার সেখানে বার্ষিক সুদের পরিমাণ দাঁড়ায় 3 লাখ টাকা। এই তাহলে আমার ইন্টারেস্ট অলরেডি ওয়ানে যেহেতু ঋণ নাই, ইন্টারেস্টও নাই, টুতে ঋণ আছে 50% বা তারপর 12%, 3 লাখ টাকা সুদ হয়ে গেল। এবার খুচরা করে দিতে হবে। তাহলে নাম্বার অফ শেয়ার অলরেডি ওয়ানে বের হলো 50,000, টুতে বের হলো 25,000, আর সুদ বের হলো অলরেডি ওয়ানে নীল, টুতে 3 লাখ টাকা। নাম্বার অফ শেয়ার ক্ষেত্রে শেয়ার লিখতে হবে, আর ইন্টারেস্টের ক্ষেত্রে টাকা লিখতে হবে, টাকা টাকা। আর একটা আছে প্রিফারেন্স ডিভিডেন্ড, তিনটেই খসড়া হয় এদিকে, নাম্বার অফ ইকুইটি শেয়ার, ইন্টারেস্ট আর প্রিফারেন্স ডিভিডেন্ড। আমাদের মধ্যে প্রিফারেন্স শেয়ার নাই বিধায় প্রিফারেন্স ডিভিডেন্ডের খসড়া এখানে আসলো না, এই দুটোই। আর অল্টারনেটিভ হতে পারে অনেকগুলো, অল্টারনেটিভ 1, 2, 3, 4 অনেকগুলো থাকতে পারে, দেখতে হবে বইয়ে কয়টা আছে সেই কয়টা অল্টারনেটিভ দেখা। আমাদের আমাকে দুটো অল্টারনেটিভ ছিল, দুটো আমরা লাগাইছি, এভাবে খসড়া করে নিলাম। এখন আমরা ইপিএস বের করব। ইপিএস রেকর্ড এতে বলা আছে ক্যালকুলেশন অফ ইপিএস, কোম্পানির নাম লিখবো, ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, প্রফিট স্টেটমেন্ট, তাহলে ইপিএস লিখে আমাদের দুটো অল্টারনেটিভ আছে, এখানে দুটো অল্টারনেটিভ ভাগ করতে হবে, টাকা টাকা লিখতে হবে, এখানে বিবরণ লিখতে হবে পার্টিকুলার। প্রথমে এই স্টকে প্রথমে আসবে ইবিআইটি। ইবিআইটি মানে আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। এটা বলা আছে 25%, আমি বিনিয়োগকৃত টাকার উপর 25% ইবিআইটি আর্ন করতে পারবো। আমার বিনিয়োগকৃত টাকা দেওয়া আছে 50 লাখ, তাহলে 25% আমি আমার আয় হবে, ইবিআইটি হবে। তাহলে আমার ইবিআইটি হচ্ছে 50% ধরলে 12,50,000, 12 অল্টারনেটিভে একই হবে। সেখান থেকে প্রথমে ইন্টারেস্ট, ইবিআইটি মানে আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ইবিআইটি। সেখান থেকে বাদে প্রথম ইন্টারেস্ট। ইন্টারেস্ট এখানে আমরা দেখো এদের খসড়ায় অলরেডি ওয়ানে ইন্টারেস্ট নাই, নীল লিখছি, অলরেডি টুতে 3 লাখ লিখছি। দেখো এই খসড়া থেকে তথ্যগুলো বসাতে হবে মূল অঙ্ক। ইন্টারেস্ট বাদ দিলে আমার বের হয় ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, 12,50,000, 9,50,000। আচ্ছা, ইবিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স, কর পূর্ব আয়। এখানে ট্যাক্স বাদ দেবো, অঙ্কে ট্যাক্স দাম দেবো 40%, তাহলে এই 40% অন ইবিটি, ইবিটির উপর 40% ধরতে হবে। 12,50,000 এর উপর 40% ট্যাক্স ধরলে হয় 5 লাখ, 9,50,000 এর উপর 40% ট্যাক্স ধরলে হয় 3,80,000। তাহলে ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে আমার বের হয় ইএটি, আর্নিং আফটার ট্যাক্স, কর পরবর্তী আয়। 7,50,000 বের হলো, 5,70,000 বের হলো। অর্থাৎ 1 এ 7,50,000, আর 2 তে 5,70,000 বের হলো। সেখান থেকে বাদ যাবে প্রিফারেন্স ডিভিডেন্ড। আমাদের খসড়া দেখো প্রিফারেন্স ডিভিডেন্ড নামে কোনো খসড়া নাই, দুটাই আছে মাত্র। সুতরাং এখানে নীল লিখে নিতে হবে, দিয়ে ইটি থেকে প্রিফারেন্স ডিভিডেন্ড বাদ দিলে বের হবে ইএসিএস, এখানে বের হবে 7,50,000 টাকা ইএসিএস, এখানে বের হলো 5,70,000 ইএসিএস। ইএসিএস অর্থ হচ্ছে আর্নিংস আফটার আর্নিংস অ্যাভেলেবল ফর কমন শেয়ার হোল্ডার্স। ইএসিএস এর পূর্ণ রূপ হচ্ছে
আর্নিংস অ্যাভেলেবল ফর কমন শেয়ার হোল্ডার্স বা কমন স্টক হোল্ডার্সও বলে কিন্তু। তারপরে আমার প্রফিট অ্যান্ড স্টেটমেন্ট কমপ্লিট হয়ে গেল, টার্ন দেবো, ক্লোজ করে দেবো। তার নিচে আমি বের করবো ইপিএস। ইপিএস এর সূত্র হচ্ছে উপরে ইএসিএস থাকবে, নাকি ভাগ দেবো এনএস দ্বারা। ইএসিএস কে এনএস দ্বারা ভাগ দেবো। ইএসিএস এখানে 750, এখানে 570। আর এনএস দেখো খসড়া নম্বর 1 এনএস নাম্বার অফ ইকুইটি শেয়ারস, সাধারণ শেয়ার সংখ্যা বের করছে এনএস, এখানে 50,000, এখানে 20,000। এখানে 50,000 20,000 ভাগ করলে আমার ইপিএস বের হলো 15 টাকা, এখানে 22 টাকা 80 পয়সা। এখন ইপিএস আমি যদি অল্টারনেটিভ 1 উৎস থেকে মূলধন সংগ্রহ করি, তাহলে কোম্পানির শেয়ার মালিকদের শেয়ার প্রতি আয় হবে 15 টাকা। আর যদি আমরা 2 থেকে মূলধন সংগ্রহ করি, অর্ডার 2 গ্রহণ করি, তাহলে কোম্পানির শেয়ার মালিকদের শেয়ার প্রতি আয় হবে 22 টাকা 80 পয়সা। তাহলে কোন অল্টারনেটিভ গ্রহণ করলে কোম্পানির শেয়ার মালিকরা শেয়ার প্রতি আয় বেশি পাবে? অর্ডার 2 গ্রহণ করলে এখানে 15 টাকা থাকা, অর্ডার 2 তে 22 টাকা 80 পয়সা আছে। তাহলে কোম্পানির শেয়ার মালিকদের শেয়ারদের সাথে অল্টারনেটিভ 2 উৎস থেকে মূলধন সংগ্রহ করতে হবে বা ওই উৎস গ্রহণ করতে হবে। অর্থাৎ যেটা ইপিএস বড় হবে, যে অল্টারনেটিভ থেকে মূলধন সংগ্রহ করলে ইপিএস বড় হবে, সে অল্টারনেটিভ গ্রহণ করতে হবে। তাহলে এখানে কমেন্ট হবে due to higher EPS of টাকা 22 টাকা 50, alternative 2 is preferred, is acceptable দিয়ে দিতে হবে, is acceptable। তাহলে due to higher EPS of টাকা 22 টাকা 50 পয়সা, alternative 2 is acceptable। এটা alternative 2 গ্রহণ করতে হবে। এটা রিকোয়ার্ড এ শেষ হয়ে গেল। আমরা এখন রিকোয়ার্ড বি, আমরা এই অঙ্কের এখন রিকোয়ার্ড বি তে যাচ্ছি। রিকোয়ার্ড বি তে বলছে ফাইন্ড আউট দ্য ইন্ডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি। অর্থাৎ এই দুই অপশনের, দুই অল্টারনেটিভের নিরপেক্ষ ইবিআইটি পরিমাণ কত। অর্থাৎ এমন একটা পরিমাণ ইবিআইটি নির্ণয় করতে বলছে যে এই ইবিআইটি ধরে ইপিএস নির্ণয় করলে উভয় অল্টারনেটিভে একই ইপিএস আসবে, সেম ইপিএস আসবে। উভয় অল্টারনেটিভে একই ইপিএস আনার জন্য যে পরিমাণ ইবিআইটি দরকার তাকে বলা হয় ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বা নিরপেক্ষ ইবিআইটি পরিমাণ নির্ণয়। আমাদের অল্টারনেটিভ 2, 1 এবং 2 দুটা নিয়ে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি নিয়ে করতে বলছে। তো সূত্র হচ্ছে দুটা ছাড়া তিনটা দিয়ে করা যাবে না, যে কোনো দুইটা অল্টারনেটিভ এটা করতে হয়। ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 1 ইনটু 1 মাইনাস টিআর মাইনাস PD1 নিচে নাম্বার অফ শেয়ারস 1, অল্টারনেটিভ 1 এর তথ্য এখানে বসবে, আর এর সমান দিয়ে ইবিআইটি ইন্টারেস্ট 2 বসবে। এখানে ইন্টারেস্ট অল্টারনেটিভ 2 ইন্টারেস্ট বসবে, তারপরে তার সাথে ইনটু আছে 1 মাইনাস টিআর মাইনাস প্রিফারেন্স ডিভিডেন্ড 2 থাকলে বাদ যাবে, আর এনএস 2 না অল্টারনেটিভ 2 নাম্বার সাধারণ শেয়ার সংখ্যা নিচে বসবে। এটা সূত্র। এটা হচ্ছে অল্টারনেটিভ 1 এর সাধারণ শেয়ার সংখ্যা নিচে, এখানে অল্টারনেটিভ 2 সাধারণ শেয়ার সংখ্যা নিচে। প্রথমটাতে অল্টারনেটিভ 1 এর তথ্য বসবে, দ্বিতীয়তে অল্টারনেটিভ 2 তথ্য বসবে। দুটা ক্রস করে আমাদের ইবিআইটি পরিমাণ নির্ণয় করতে হবে। এটা বলা হয় ডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি। আচ্ছা, আমাদের ইবিআইটি নির্ণয় করতে হবে। এর ইবিআইটি রাখতে হবে। ইবিআইটি অল্টারনেটিভ 1 এ ইন্টারেস্ট ছিল না, আমরা খসড়ায় দেখবা অল্টারনেটিভ 1 এ ইন্টারেস্ট নাই, 0। আর 1 মাইনাস টিআর মানে ট্যাক্স রেট দেওয়া আছে 40% মানে 0.4, 100 টাকায় 40 টাকা মানে 1 টাকায় 40 পয়সা। পিডি তো নাই, পিডি 0 ধরতে হবে। আর দ্বিতীয় অল্টারনেটিভে ইবিআইটি রাখতে হবে, ইবিআইটি যে নির্ণয় করতে হবে ওটা রাখতে হবে। ইন্টারেস্ট 2 টাকা লেখা, ওখানে আমার খসড়া রেট 3 লক্ষ টাকা ইন্টারেস্ট 2 তে আছে। অল্টারনেটিভ 2 তে সুদের পরিমাণ বের করা আছে 3 লক্ষ টাকা, ওটা মাইনাস হবে। ইনটু 1 মাইনাস টিআর হচ্ছে 1 মাইনাস টিআর হচ্ছে 40% 0.4, পিডি তো নাই। আর নাম্বার অফ শেয়ার অল্টারনেটিভ 1 এ 50,000, অল্টারনেটিভ 2 তে দেওয়া আছে 25,000। এটা দেখো খসড়া আমরা এটা বের করে আসছি। খসড়ার তথ্য দিয়ে আমাকে এটা করতে হবে। খসড়া যে করছি আমরা, সেই খসড়ার তথ্য দিয়ে এটা আমার করতে হবে। তাহলে আমরা এদিকে 3 শূন্য, এদিকে 3 ছোট করে নেওয়ার জন্য এদিকে 3 শূন্য 3 শূন্য কাটলাম। এই 25 যদি দেখ আমরা ভাগ করি 2 হবে, এখানে 1 এখানে 2।
আমার তাহলে এখানে 2 হলো, এখানে 1 হলো। এটা ছোট করে নিতে হবে, ছোট করে নিলে আমাদের গণনাটা সহজ হবে। বড় করলে একেবারে কয়েক কোটি শত কোটি চলে যায়, এই জন্য আমরা ছোট করে নেব। এখানে 50,000 20,000 ভাগ করলে 2, এখানে 1 হবে। আমরা তারপরে 1 - 0.4 থেকে যদি 1 - 0.4 বাদ দিলে 0.6, এই 0.6 দিয়ে যদি EBIT গুণ করি 0.6 EBIT, তারপরে -0 গুণ করলে 0, এদিকে 0 নাই, তাহলে এখানে থাকলো নিচে হলো 2। তারপরে এই সমান দেব, দেখে দেখো 1 - 0.4 থেকে 1 থেকে মাইনাস করলে 0.4, 0.6 হচ্ছে, 0.6 দিয়ে গুণ করলে হচ্ছে 0.6 EBIT, 0.6 দিয়ে 3 লক্ষ গুণ করলে হবে 1,80,000 টাকা। হ্যাঁ, 1 থেকে 0.4 বাদ দিলে হয় 0.6, 0.6 দিয়ে EBIT গুণ করবো, করলে হবে 0.6 EBIT, আর 0.6 দিয়ে 3 লক্ষ গুণ করলে হবে 1,80,000 টাকা। নিচে হচ্ছে 1 দিয়ে দিলাম, ওদিকে 0 নাই। একটু সিম্পলিফাই করে দিতে হবে, নিয়ে আমরা আড়াআড়ি গুণ করবো। প্রথমে যেটার নিচে সংখ্যা বড় সেটা কাজটা আগে করবো। এখানে এর নিচে আছে 1, এর নিচে 2, এই 2টার কাজ আগে করবো। এই 2 দিয়ে 0.6 তে গুণ করলে হয় 1.2 EBIT। হ্যাঁ, সরি, এখানে মাইনাস চিহ্ন হবে, ভুলে গেছে একটু। এই মাইনাস চিহ্ন এখানে দেবো, দিয়ে 2 দিয়ে আবার 1,80,000 গুণ করলে হয় 3,60,000 টাকা। তারপরে এখানে সমান দেব, সমান দিয়ে এই সমান এখানে দেবো, 1 দিয়ে গুণ করবো, 1 গুণ করলে এখানে 0.6 EBIT আছে, 0.6 EBIT এখানে হবে। তাহলে 2 দিয়ে আড়াআড়ি গুণ, এর বড় গুণ বা আড়াআড়ি গুণ করলে 2 দিয়ে এই একে গুণ করলে হয় 1.2 EBIT মাইনাস 1,80,000 গুণ 2, 3,60,000 টাকা। তারপরে সমান দেবো, দিয়ে 1 দাও 1 গুণ করলে হয় 0.6 আছে, 0.6 EBIT হবে। এখন 1.2 EBIT থেকে এই 0.6 EBIT সমান ওই পার আছে, এই পার নিয়ে নেবো, নিয়ে আসলে এর পাশে -0.6 EBIT হয়ে যাবে। আর -3,60,000 টাকাকে সমান ওই পাশে নিয়ে গেলে +3,000 টাকা হবে। 1.2 EBIT থেকে 0.6 EBIT বাদ দিলে হয় 0.6 EBIT। এগুলো অর দিয়ে লিখতে হবে। 0.6 EBIT, এই 0.6 EBIT সমান কত? 3,60,000। অর্থাৎ EBIT সমান 3,60,000 কে 0.6 তে ভাগ করলে হয় 6 লক্ষ টাকা। তাহলে 6 লক্ষ টাকা হচ্ছে আমার বের হলো EBIT পরিমাণ। কিসের? নিরপেক্ষ EBIT পরিমাণ নির্ণয় বের হলো 6 লক্ষ টাকা। আমি যদি অল্টারনেটিভ 1 এবং 2 উভয়তেই EBIT 6 লক্ষ ধরে EPS নির্ণয় করি, উভয় অল্টারনেটিভে একই EPS আসবে, সেম EPS আসবে। উভয় অল্টারনেটিভে একই EPS আনার জন্য যে পরিমাণ EBIT দরকার পড়ে তাকে বলা হয় ইউনিভার্স ফান্ডের EBIT। এটা নির্ণয় হলে এখানে 6 লক্ষ টাকা। আশা করি তোমরা ওটা ভালো করে দেখবে, বইয়ে হিসেবে মিলিয়ে দেখবে এবং ভালো করে বুঝবে।